এইরকম 4 পাউন্ডের চকলেট কেকের অর্ডার এলে কার না ভালো লাগে বলো তো? অর্ডারটা আসার পর তো মনটা খুব খুশি হয়ে গিয়েছিল। কিন্তু ডেলিভারি দেওয়ার পর ভাবলাম যে এই কেকের অর্ডারটা কেন আমার কাছে এসেছে? না এলেই ভালো হতো। অনেক ঘটনা আছে কেকটার সাথে, সমস্ত ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের সাথেও যদি এরকম ঘটনা ঘটে তোমরা কিভাবে মোকাবিলা করবে সেই টিপসও তোমাদের সাথে শেয়ার করব। দেখো, এটা একটা 4 পাউন্ডের কেকের অর্ডার ছিল। আমি এখানে 8টে ডিম নিয়ে নিয়েছি। এখানে ইলেকট্রিক বিটারের কাঁটা হাই স্পিডে রেখে আমি কিন্তু বেশি সময় ধরেই এটা বিট করব। কখনোই কিন্তু 7 মিনিটের মধ্যে এই ফোমটা রেডি হবে না, কারণ এখানে তোমরা 8টা ডিম দেখতেই পাচ্ছ। আর সমস্ত ডিমগুলো কিন্তু রুম টেম্পারেচারে নিতে হবে। আর এখানে আমি একটা বড় গামলা নিয়ে নিয়েছি স্টিলের, আর সেটার মধ্যেই কিন্তু কাজটা করছি। তোমরা যারা আমার এই কেক বানানোর ভিডিও দেখো তারা নিশ্চয়ই এই গামলাটার সাথে পরিচিত নয় বা এই বোলটার সাথে পরিচিত নয়, কারণ এখানে 8টে ডিমের কেক একসাথে বানানোর ছিল, তাই আমি একটা বড় মতন বাড়ির একটা নিয়ে চলে এসেছি আমার বেকিং এর বাইরের একটা বোল নিয়ে। দেখো, এখানে যে কাজটা করছি, আমি কিন্তু একসাথেই দুটো কেক বসাবো। আর খুব ভালো করে এখানে 7 থেকে 8 মিনিট কি 9 মিনিটের মতন লেগেছে আমার ফোমটা রেডি হতেই। তারপরে এসেন্স আর তেল দিয়ে দিয়েছি, এখানে ভ্যানিলা আর চকলেট এসেন্স দিয়েছি। আর এখানে দেখো তেলটা দেওয়ার পর কেবলমাত্র 5 থেকে 6 সেকেন্ডের জন্য বিট করব। তারপরেই কিন্তু বিটারের কাঁটা খুলে নিয়ে আমি খুব ভালো করে স্ট্রেনারের সাহায্যে আগে থেকে যে ময়দা আর কোকো পাউডারটা মিশিয়ে রেখেছিলাম সেটা মিশিয়ে নেব। আর একই ডিরেকশনে কিন্তু মেশাবো, কখনোই এলোপাথারি মেশানো যাবে না। এখানে যে বেকিং টিনটা আমি ইউজ করেছি, দুটো বেকিং টিন নিয়েছি, একটা হাইটের 5 ইঞ্চির মোল্ড আর একটা আমি 8 ইঞ্চির মোল্ড নিয়েছি। খুব ভালো করে দেখো আমি এখানে মিশিয়ে নিচ্ছি সমস্ত ময়দা আর কোকো পাউডার। আর এখানে যে বেকিং টিনটা আমি নিয়েছি, কারণ কাস্টমার যেভাবে আমাকে ছবিটা পাঠিয়েছিলেন তো সেভাবেই কিন্তু আমি বানিয়েছি। উনি যে ছবিটা আমাকে পাঠিয়েছিলেন যেভাবে বানাতে হবে তো সেইভাবেই আমি কিন্তু করে নিয়েছি সম্পূর্ণ কাজটা। সেজন্যই আমাকে 8 আর 5 ইঞ্চির মোল্ডটা চুজ করতে হয়েছিল। আর খুব ভালো করে দেখো এখানে আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি একই ডিরেকশনে মিশিয়ে মিশিয়ে, আর স্প্যাচুলা দিয়েও দেখে নিচ্ছি খুব ভালো করে মিশে গেছে কিনা। 8 ইঞ্চির মোল্ড আর 5 ইঞ্চির মোল্ডটা দেখো আগে থেকে আমি বেকিং পেপার আর তেল দিয়ে রেডি করে রেখেছিলাম। আর অবশ্যই কিন্তু এই কেক টিনটা বসানোর আগে প্রিহিট করে নিতে হবে, তুমি যার মধ্যে কেকটা বেক করবে, সেটা গ্যাস ওভেন কিংবা ওটিজি। খুব ভালো করে আমার বেক হয়ে গেছে। 5 ইঞ্চির মোল্ডটা দেখো একেবারে ভরে গেছে, কত সুন্দর নরম সফট স্পঞ্জি কেক রেডি হয়ে গেছে। এরপর আমি কেকটা ডিমোল্ড করে নেব। একেবারে ঠান্ডা হওয়ার পরেই কিন্তু আমি কেকটা ডিমোল্ড করে নিয়ে লেয়ার কাট করে দেখিয়ে দেব। এখানে আমি যে হাইটেড 5 ইঞ্চির মোল্ডের কেকটা বানিয়েছি এখানে 5 থেকে 6টা লেয়ার করব। আর 8 ইঞ্চির মোল্ডে যে কেকটা বানিয়েছি এটা 4টে লেয়ার করব। কত নরম সফট স্পঞ্জি কেক রেডি হয়েছে যেটা বলবারই নয়। তোমরা যদি আমার এই রেসিপি ফলো করে একবার কেক বানাও তো বুঝতেই পারবে কত সুন্দর নরম সফট স্পঞ্জি কেক হয়। অন্য কোনো কিছু মেশানোর কোনো প্রয়োজন নেই, কিচ্ছু করার দরকার নেই। কেবলমাত্র আমার দেখানো প্রসেস অনুযায়ী আর আমার দেওয়া ডিসক্রিপশনে উপকরণ অনুযায়ী তোমরা বানিয়ে নিও আমার কথাগুলো শুনে, তাহলেই দেখবে পারফেক্ট ভাবে বাড়িতে বেকারির থেকেও একটা সুন্দর কেক বানাতে পারবে। দেখো এখানে 4টে লেয়ার করে নিয়েছি আর এখানে আমি 5টে লেয়ার করে নেব। 6টা লেয়ারও করা যায়, কোনো অসুবিধে নেই, কারণ হাইটটা অনেক হয়ে গেছে। খুব ভালো করে সমানভাবে দেখো ভাগ করে নিয়েছি আমি। এরপরে আমি কিন্তু ভালো করে টার্নিং টেবিলটা ক্লিন করে নিয়ে বড় একটা বোর্ড নিয়ে নিয়েছি। বোর্ডের মধ্যে আমি ক্রিম লাগিয়ে নিলাম, প্রথম স্পঞ্জটা বসিয়ে দিয়েছি। চকলেট কেক যেভাবে আমি বানাই এখানে সুগার সিরাপ দিয়ে সোক করে নিচ্ছি। তারপরে এখানে গানাশ দেব। গানাশটা কিন্তু অবশ্যই একটা প্যালেট নাইফের সাহায্যে চারিদিকে দেখো স্প্রেড করে নিয়েছি। এভাবে যদি তোমরা একটা কোয়ালিটির কেক বানাও কেকটা খেতেও ভালো হবে আর দেখতে তো অসাধারণ হয়েছিল সেটা বলবারই নয়। দেখো পরিমাণ মতন এখানে ক্রিম দিয়ে দিয়েছি। এরপর আমি এই ক্রিমের উপরেও গানাশ দেব, গানাশটা আবার ভালো করে স্প্রেড করে নেব। আবারও দেখো তারপর চকো চিপস দেব। পরিমাণ মতন গানাশ দিয়ে দেখো এখানে আমি স্প্রেড করে নিয়েছি চারিদিকে। এরপর আমি চকো চিপস ভরে ভরে চারি অংশে দেব। এক জায়গায় কিন্তু অনেকটা চকো চিপস দিয়ে দিও না, চারিদিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। খুব ভালো করে আবার আমি দ্বিতীয় লেয়ারটা বসিয়ে দিয়েছি। একই রকম ভাবে আমি সুগার সিরাপ দিয়ে সোক করে নেব। তারপর একই রকম ভাবে দেখো আমি এখানে গানাশ দিচ্ছি। যারা নতুন কেক বানানো শিখছো, কিভাবে চকলেট কেকের লেয়ার করবে খুঁজে পাও না, তোমরা কিন্তু আমার এই ভিডিও দেখানো প্রসেস অনুযায়ী বানিয়েও পারফেক্ট ভাবে কিন্তু একটা চকলেট কেকের লেয়ারিং করতে পারবে। একই রকম ভাবে দেখো এখানে ক্রিম দিয়ে দিয়েছি, ক্রিমটা চারিদিকে স্প্রেড করে নিলাম।
আবারও গানাশ দিয়ে দিয়েছি। এইভাবে প্রত্যেকটা লেয়ার আমি করে নেব। আর খুব ভালো করে কিন্তু এখানে চকলেট গানাশটা ভরে, ভরে দিতে হবে। এরপর ৩য় স্পঞ্জটাও বসিয়ে দিয়েছি। সমানভাবে কিন্তু স্পঞ্জগুলো বসাতে হবে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর নিচের আমি এই যে টিয়ারটা বানাচ্ছি বেস কেকটা, অবশ্যই কিন্তু একটু ভালো করে তোমরা বানাবে। আর বেশি সুগার সিরাপ দিয়ে শোপ করবে না। এই টিপসটা মনে রাখবে। কারণ উপরের অংশে যখনই আরেকটা টিয়ারের কেক বসাতে যাবে তখন কিন্তু ওটা মাঝখান থেকে শিন করতে থাকবে বা একটা হোল মতন বসে যেতে থাকবে। তাই সবসময় বলবো যে নিচের যে টিয়ারের কেকের বেস কেকটা বানাবে অবশ্যই কিন্তু স্পঞ্জটা অল্প করে সুগার সিরাপ দিয়ে শোপ করবে। এরপর যে 5 ইঞ্চির মোল্ডে কেকটা রেডি করেছিলাম সেটাও একই রকম ভাবে আমি রেডি করে নিচ্ছি। যেটা আমি একটা লেয়ার করেই তোমাদেরকে দেখিয়ে দেব। আর একই রকমের সমস্তটাই করেছি, তাই আমি আর ভিডিওটা বেশি রাখলাম না। একই রকম ভাবে দেখো প্রত্যেকটা লেয়ার করেছি। আর একেবারে ক্রাম কোটিং করে নেব। বড় কেকটা আমি ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি সেট করবার জন্য। এরপর এই ছোট 5 ইঞ্চির মোল্ডে বানানো কেকটাও আমি কিন্তু ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দেব। এভাবে ফ্রিজের মধ্যে সেট করতে রেখেই দেবে ৩০ মিনিট থেকে ৪০ মিনিট, হাতে যদি সময় থাকে। আর সময় কম থাকলে অন্তত ২০ থেকে ২৫ মিনিট রাখার চেষ্টা করবে। তাহলে কম ক্রিমে পারফেক্ট ভাবে কাজ হয়ে যাবে। এখানে দেখো বেবি পিঙ্ক কালারের আমি ক্রিম রেডি করেছি, সেটা দিয়েই খুব সুন্দর করে ফিনিশিংটা করে নেব। আমার কেকটা যেহেতু খুব ভালো করে ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে সেট হয়ে গেছে, তাই আমার অল্প ক্রিমে খুব ভালো করে কিন্তু কাজটা হয়ে যাচ্ছে। আর অবশ্যই টার্নিং টেবিলটা বাম হাত দিয়ে ঘুরিয়ে, ঘুরিয়ে প্যালেট নাইফটা খুব ভালো করে আলতো হাতে ধরে রাখতে হবে। ধরে রেখে এভাবে ক্রিম স্প্রেড করতে থাকলেই ফিনিশিংটা এসে যাবে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু ক্রিমটা একটু স্টিফি ভাবে তোমরা হুইপ করো, তাহলে দেখবে কাজ করতে সুবিধে হবে। উপরের অংশ থেকেও দেখো আমি একটু ক্রিম দিয়ে দিয়েছি। ক্রিম দিয়ে খুব ভালো করে আমি এখানে স্প্রেড করে নিচ্ছি টার্নিং টেবিলটা ঘুরিয়ে, ঘুরিয়ে। এই কেকটার ফিনিশিং আমার কমপ্লিট। আমি ভালো করে বোর্ডটা ক্লিন করে ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দেব। অবশ্যই টিয়ার বসানোর আগে কেকটা সেট করতে হবে। এরপর দেখো আমি যে আরেকটা কেকের বেস রেডি করেছিলাম সেটাও কিন্তু খুব ভালো করে একই রকম ভাবে বেবি পিঙ্ক কালারের এখানে ক্রিম দিয়ে ধীরে, ধীরে প্যালেট নাইফ দিয়ে সমস্ত অংশে ক্রিমটা লাগিয়ে নিয়ে ফিনিশিংটা করে নেব। এই কেকটাও দেখো আমার খুব সুন্দর করে অল্প ক্রিমের মধ্যেই ফিনিশিংটা এসে যাচ্ছে। আর আমি উপরের অংশেও ক্রিম দিয়ে খুব ভালো করে ফিনিশিংটা করে নিয়েছি। আর উপরের অংশ থেকে একটু আমি কিন্তু হোয়াইট কালারের ডেকোরেশনটা করব। এখানে পাইপিং ব্যাগের মধ্যে দেখো ক্রিম নিয়ে নিয়েছি। নিচের বেসের কেকটা আমি নিচের অংশ থেকে একটা ফ্রন্ট লাইন করছি। আর এই কেকটা আমাকে সম্পূর্ণ পিকচার পাঠিয়ে দেওয়া হয়েছিল, সেই অনুযায়ী আমি কিন্তু দেখে, দেখে করছি। আর এই ফ্রন্ট লাইনটা দেখো নিচের অংশ থেকে আমি কিন্তু একটা নোজেলের সাহায্যে আর পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম ভরে নিয়েই কাজটা করছি। খুবই ধীরে, ধীরে কাজগুলো করতে হবে। আর এইখানে যখন আমি নিচের অংশে ফ্রন্ট লাইনটা করছি, উপরের কেকটার ক্ষেত্রে কিন্তু নিচের অংশে ছিল না, উপরের অংশ থেকে ফ্রন্ট লাইনটা ছিল। সেটাও তোমাদের সাথে শেয়ার করব। একটা মজার বিষয় হলো এই কেকটার যখন অর্ডার এসেছিল আমি তো খুবই খুশি হয়েছিলাম, কারণ ৪ পাউন্ডের 2 টিয়ার কেক কত সুন্দর, অনেক ভালোভাবে বানাবো, কাস্টমারের খুব ভালো রিভিউ আসবে। কিন্তু আদৌ সেরকম কিছু ছিল না। কারণ যে স্যার আমাকে এই কেকটার অর্ডার করেছিলেন উনি ওনার লাভারের জন্য এই কেকটা অর্ডার করেছিলেন। সেটা অজানা অচেনা লাভারই বলতে পারো, যেটা নাম না বলা লাভারই মনে হচ্ছিল। কেকটা ডেলিভারি দেওয়ার পরে যে রিঅ্যাকশনটা আমার কাছে এসেছিল তখন আমি বুঝতে পেরেছিলাম যে এক পক্ষ থেকেই জিনিসটা পাঠানো হচ্ছিল। কিন্তু আমার যেহেতু অর্ডার নেওয়া বা কাজ করাটা আমার কর্তব্য, আমি যেহেতু করি অন্যদেরও অর্ডার নেই আর ডেলিভারি করি, তো সেইভাবেই করেছিলাম। ওই কেকটি ডেলিভারি করবার রাত্রেই আমার কাছে একটি ফোন এসেছিল অচেনা নাম্বার থেকে। যে মেয়েটির জন্য এই কেকটি ছিল ওনার বাবাই আমাকে ফোন করেছিলেন যে ম্যাডাম আপনি কোথা থেকে কেকটা ডেলিভারি করেছেন আর কেন, আমাদের তো কোনো অর্ডার ছিল না। তো আমি বললাম যে আমার কাছে এক স্যার অর্ডার করেছেন, তো আমি সেটা ডেলিভারি করেছি, এর থেকে বেশি আমি কিছু জানি না। তো উনি বললেন কে শেয়ার করেছিলেন তার নাম্বারটা দেন। তো আমি আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করে তো নাম্বারটা ওনাকে শেয়ার করেছিলাম। কারণ একজন মেয়ের বাবা জিজ্ঞেস করেছে তার মেয়ের জন্য কে কেক পাঠিয়েছে, এটা আমার কর্তব্যের মধ্যে পড়েছিল বলে মনে হয়েছিল, তাই আমি করেছিলাম। তোমাদের সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে, ঘটনাটা শেয়ার করার একটাই কারণ হলো আমার খুব খারাপ লাগছিল, কারণ কেকটা এত ভালো করে বানানোর পর একটা ৪ পাউন্ডের 2 টিয়ার কেক
কত কষ্ট হয় বানাতে, তোমরা যারা বানাও জানো। আর তারপরে সেটাকে ডেলিভারি করতেও অনেকটা সময় লাগে, অনেকটা কষ্ট লাগে, বাড়ির সবাইকে স্যাক্রিফাইস করতে হয় একটা কেক ডেলিভারি করবার সময়। যেহেতু বাচ্চা কাচ্চা থাকে বাড়িতে, রেখে দিয়ে যেতে হয়। তো সুতরাং কেকগুলো ডেলিভারি করার পর রিভিউ যখন ভালো আসে তখন মনটা খুবই ভালো লাগে। কিন্তু সবসময় তো আর সমস্ত কিছু চাহিদা অনুযায়ী আসে না। তো এই কেকটার ক্ষেত্রেও সেইরকমই হয়েছিল। কেকটার বিষয়ে কিছু নয়, কেকটা কে ডেলিভারি করেছে, কেন, এই সমস্ত প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল। তারপরে উনি আর কিছু বলেননি। তো ওখানেই মিটে গিয়েছিল ব্যাপারটা। যাই হোক, তোমাদের সাথে এটা শেয়ার করলাম, তোমরাও যাতে এরকম পরিস্থিতির মধ্যে পড়লে মোকাবিলা করতে পারো। দেখো এখানে আমি কিন্তু এই যে এখানে যে স্প্রিঙ্কেল গুলো দিচ্ছি বা হোয়াইট পার্ল গুলো দিচ্ছি, অনেক সময় লেগে গিয়েছিল এই ফনলাইনতে এই স্প্রিঙ্কেল গুলো দিতে। মিনিমাম 40 থেকে 50 মিনিট দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে কিন্তু এই ফনলাইনের কাজগুলো করতে হয়েছিল। কারণ একটা ফনলাইনতে আমরা স্প্রিঙ্কেল বসাতে কত সময় লাগে, সেখানে দেখো আমার সমস্ত গোটা রাউন্ড করে দুটোতেই বসাতে হয়েছিল। আর যেহেতু কেকটা অনেকটা দূরেই নিয়ে যাওয়া হচ্ছিল, তাই কিন্তু ভালো করে এখানে টিয়ার কেকের যে স্ট্র সেগুলো দিয়ে সিকিউর করতে হচ্ছিল। আর ভালো করেই কিন্তু এখানে সিকিউর করতে হবে, কারণ উপরের যে বেসের কেকটা একটুই টল আছে, ভারী আছে, বা এই দুটোর ওজনই হয়তো সমান হয়ে যাবে বেস কেকের থেকে। তাই কিন্তু অবশ্যই সিকিউরটা ভালো করে হতে হবে। এখানে তোলার সময় তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই ওয়েট আছে। তারপরে দেখো দুটো প্যালেন নাইফের সাহায্যে আমি বসিয়ে দিয়েছি। তারপরে এবার সাইডের অংশ থেকে আমি একটু করে ডিজাইন করে নিচ্ছি। কেকটা শুধুমাত্র 2 টিয়ারের ছিল না, তার সাথে এখানে ফটো প্রিন্টও বসানো ছিল। আর এই বর্ষার সময় ফটো প্রিন্ট তোলাও খুবই কঠিন কাজ। তার মধ্যেই দেখো আমি এখানে তুলে নিয়ে কাজটা করেছি। আর দুটো গোলাপ ফুল আর একটা করে ফক্স বল দিতে বলা হয়েছিল কেকটার মধ্যে, ওভাবেই করা ছিল। ফটো প্রিন্টটাও বসিয়ে দিয়েছি, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর উনি যেভাবে আমাকে যা বলেছিলেন সেভাবেই কিন্তু আমি কাজটা করেছি। আর এই কেকটা খাওয়ার পর হয়তো ওনাদের মনটা ভুলে গিয়েছিল, ওই জন্যই আর কোনো রিয়াকশন আসেনি। ফোনটা একবারই এসেছিল, আর কোথা থেকে এই কেকটার অর্ডার এসেছিল সেই নাম্বারটাই শুধু চেয়েছিলেন। এর থেকে বেশি কিছু হয়নি। কিন্তু তোমরা কিন্তু এই কেক, এইরকম ধরনের কেকের অর্ডার নেওয়ার সময় অবশ্যই একটু যাচাই করে নেবে। এরপর থেকে কিন্তু আমি একটু যাচাই করেই নেব, কারণ এত প্রশ্নের সম্মুখীন করার থেকে যাচাই করে নেওয়াই ভালো। খুব ভালো করে দেখো এখানে আমি 3টে ফ্লাওয়ার বসিয়ে দিয়েছি। হয়তো তোমাদের একটু হাসিও পাচ্ছে যে দিদিভাই এতদিন বিজনেস করছে কিন্তু কোনো যাচাই করলো না। কিন্তু তারপরে আমি এরপরে করে নেব নিশ্চয়ই। এরপর দেখো ফটো প্রিন্টের পালা। আমি যখন ডেলিভারি দিতে যাব তার আগেই কিন্তু আমি ফটো প্রিন্টটা বসিয়েছিলাম। আর ডেলিভারি দেওয়ার সময় তো ভীষণভাবে বৃষ্টি হচ্ছিল, তার মধ্যেও দেখো আমি অনেক সেফলি কিন্তু কাজটা করেছিলাম। আর যারা ফটো প্রিন্ট বসাতে গিয়ে পারো না, কিভাবে আমি এখানে টেকনিকটা ইউজ করছি তোমরা দেখে নাও। প্রথমে কিন্তু আমি এখানে একটা এক্সোটো নাইফ দিয়ে, যেটা আমি ফন্ডেন্টে ইউজ করি, সেটা দিয়েই কিন্তু কেটে নিচ্ছি চারিদিকটা। কারণ তাহলে আমার এখানে প্যালেন নাইফ দিয়ে তুলতে সুবিধে হবে। এরপর দেখো একেবারে একটা পাতলা ছোট্ট প্যালেন নাইফ দিয়ে ধীরে ধীরে আমি কিন্তু ফটোর ভেতরের অংশ থেকে ছাড়িয়ে নিচ্ছি। যে অংশটা আমি প্যালেন নাইফটা রেখেছিলাম, এক্সোটো নাইফ দিয়ে কেটেছিলাম, সেই অংশটাই দেখো ছাড়িয়ে নিয়ে বসিয়ে দিয়েছি খুব আলতোভাবে। এরপর কিন্তু আর কোনো ছেড়ছাড় করা যাবে না, এখানে আলতো করে হাত দিয়ে আমি কিন্তু চেপে দিয়েছি। আর চারি অংশ থেকে একটুখানি ডিজাইন করে নিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। খুবই ধীরে ধীরে কাজগুলো করতে হবে, ধৈর্য ধরে, অনেক সময় নিয়ে। আর এখানে ফ্রন্টলাইনতে এভাবে যদি তোমরা একটা পাল বসাতে যাও অনেক সময় লাগবে। আমি আগেও বলেছি 40 থেকে 50 মিনিট লেগেই যাবে। সাইডের অংশ থেকে আমি আরেকটু ডিজাইন করে নিয়েছি, আর একটু আমি সিলভার ডার্ক স্প্রে করে নেব যাতে কেকটা আরো দেখতে ভালো লাগে। ভালো লাগলে ডিজাইনটা এরকম অর্ডার এলে অবশ্যই বানিও। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও আর টিপস পাওয়ার জন্য। সবাই খুব ভালো থেকো। অনেক ধন্যবাদ তোমাদের ভিডিও দেখার জন্য।